আজকে যেটা ক্লাসের বিষয় সেটা হচ্ছে যে অরিজিন অফ সংঘ যে পোর্শনটা আছে, এখান থেকে মোটামুটি এখানে একটা প্রশ্নই রাখা আছে, গিভ এ শর্ট অ্যাকাউন্ট অফ দ্য ইম্পর্টেন্ট রোল প্লেড বাই মহাপ্রজাপতি গৌতমী ইন দ্য ফাউন্ডেশন অফ বুদ্ধিস্ট অর্ডার অফ নানস ভিক্ষুণী সংঘ। ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে মহাপ্রজাপতি গৌতমীর কী অবদান আছে, সেই প্রসঙ্গে এই প্রশ্ন। এটা থেকে কোশ্চেন দেখো 6 সালে এসেছে, তারপরে মনে হয় একবার এসেছিল, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না, কিন্তু এই প্রশ্নটা ভালো প্রশ্ন। ভালো প্রশ্ন এই কারণে যে এটা থেকে মানে বিষয়টা সহজ এবং লিখলে নাম্বার পাওয়া যায়। বিনয় পিটক বা বুদ্ধঘোষ এই নোটগুলো হচ্ছে সেই মানে এক বস্তা ইনফরমেশন আছে, সেগুলো সব মগজে ঢোকাতে হবে। তো এটা অনেকটা গল্পের মতো এবং ইন্টারেস্টিং যে বিষয় বা ঘটনা যেটা আছে। আর একটা বিষয় হচ্ছে এই পেপারেরই মানে সেকেন্ড পেপারের যেটা সেকশন বি আছে, যেখানে পালি পোর্শন আছে, মানে পালিতে লিখতে হবে, ওখানে একটা পিস আছে প্রশ্নের জায়গাতে, হাউ ওমেন ওয়ার অ্যাডমিটেড টু আ সংঘ। ওটা নামটা ইংরাজিতে আছে, অ্যাকচুয়ালি পালি সিলেকশন যে সংকলন আছে ত্রিপিটক ইত্যাদি থেকে পালির বিভিন্ন যে পিসগুলো সংকলন করা হয়েছে সেখান থেকে ওই পাঠ্যাংশটা নেওয়া হয়েছে। ওটা অ্যাকচুয়ালি হচ্ছে অঙ্গুত্তর নিকায়ের একখানা অংশ। মানে অঙ্গুত্তর নিকায়ের গৌতমী সূত্র, মানে গৌতমী সূত্র বলে একটি সূত্র আছে, সেটার একটু সংক্ষিপ্ত করে নেওয়া হয়েছে। ওই পিসটা হচ্ছে হুবহু এই ঘটনাটাকে উপরে ভিত্তি করে। এই নোটটা যদি ভালোভাবে তৈরি করে রাখো তো এখানের একটা 30 নম্বরের প্রশ্ন এবং ওইখানের একটি 30 নম্বর প্রশ্ন যেটা লিখতে হবে পালিতে, তার বাংলায় বিষয়বস্তুগুলো একসাথে পড়া হয়ে যাবে। তো এটা চেষ্টা করবে তৈরি করে নেওয়া। আচ্ছা, তো এখানে বিষয়টা বলতে গেলে একটুখানি ভূমিকা করতে হবে। সেটা হচ্ছে বৌদ্ধ সংঘ যে প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, প্রথমত বুদ্ধের এর আগে তো বৌদ্ধ ধর্ম ছিল না, বুদ্ধ থেকেই আসছে। তাহলে বুদ্ধ জীবনীর যখন আমি ক্লাস করিয়েছিলাম তখন বলা হয়েছিল যে প্রথমে বুদ্ধ নিজে নির্বাণ লাভ করলেন, তারপর তিনি তার 5 জন ভিক্ষু তার শিষ্য হলেন, যাদের পঞ্চবর্গীয় ভিক্ষু বলা হয়। পঞ্চবর্গীয় ভিক্ষুর নাম কারোর মনে আছে? একজনের নামও বলতে পারো পঞ্চবর্গীয় ভিক্ষুর? আচ্ছা, কোন্ডাইয়, মহানাম আর অশ্বজিৎ। এদের উল্লেখ বিভিন্ন জায়গাতে পাবে, পঞ্চবর্গীয় ভিক্ষু। তো প্রথম ওই হ্যাঁ, ওই কোন্ডাইয় যেটা পালিতে। তো এরা এদের এই 5 জন শিষ্য হলো। তারপরে সেখান থেকে যশ বলে একজন বণিকের পুত্র বারাণসী, সে শিষ্য হলো, তার 54 জন বন্ধু হলো। তাহলে 5 আর 1 6 আর 54 60। 60-এর পরে 60 জনকে নিয়ে বুদ্ধ বারাণসী থেকে, মানে ওই যে সারনাথে গিয়েছিলেন সেখান থেকে আবার ব্যাকে আসছেন বিম্বিসারের ইয়েতে, মানে মগধে, রাজগিরে। ফেরার সময় আরও 30 জন তার শিষ্য হয়, দিয়ে 90 জন শিষ্য নিয়ে তিনি যে গয়াতে আসেন। গয়াতে এসে 3 জন কাশ্যপ ভ্রাতা, প্রত্যেকের 500 500 শিষ্য ছিল, তো এই 500 করে শিষ্য যোগদান করে। তো এইভাবে আস্তে আস্তে মানে বুদ্ধের যে সন্ন্যাসী যে শিষ্য সংখ্যা, ভিক্ষু, তাদের সংখ্যা বাড়ছে এবং সেখান থেকে সংঘ তৈরি হচ্ছে। এবং সংঘ যখন তৈরি হচ্ছে আস্তে আস্তে নিয়ম কানুনগুলো বাড়ছে। তোমরা বিনয় পিটকের যেসব নিয়ম কানুনগুলো দেখছো এগুলো কিন্তু একদিনে হয়নি, বিভিন্ন সময়ে হয়েছে, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। যে কোনো একখানা স্পেসিফিক কিছু হয়েছে তার সাপেক্ষে একটা নিয়ম বাঁধা হয়েছে। যেমন বৌদ্ধ সংঘে প্রবেশের যেটা প্রব্রজা বলা হয়, সন্ন্যাস গ্রহণ, কয়টা টার্ম আমি এখানে লিখছি। আসলে এই বিষয়গুলো যেহেতু পালি তোমাদের কাছে একটা নতুন বিষয়, তো তার মধ্যে
সিলেবাস অনুযায়ী তো অবশ্যই পড়তে হবে, কেননা তোমরা কম্পিটিটিভ এক্সাম করছো, কিন্তু তাহলেও এক্সট্রা কিছু টার্মিনোলজি ইত্যাদি বা বেসিক্সগুলো জেনে রাখলে পড়তে বা বুঝতে জিনিসগুলো সুবিধা হবে। তো গৃহস্থ ভক্ত যারা হয় তাদেরকে বালিতে কি বলে, বা বৌদ্ধ এতে বলা হচ্ছে উপাসক। মানে গৃহস্থ ভক্ত বুদ্ধের যারা। আর ইকুইভ্যালেন্ট হচ্ছে মানে স্ত্রীলোক যারা, আমি এদিকে লিখছি, সেটা হচ্ছে উপাসিকা। এবারে যারা সন্ন্যাস গ্রহণ করবে তাদের মানে সন্ন্যাস যেটা, সেটাকে বলা হয় উপসম্পদা। এই তার আগে প্রজ্ঞা বলি, পয়রফলা বয়রফলা জয়জফলা আঘা প্রজা হলো, এইটা মোটামুটি সন্ন্যাসবাচক শব্দ। উপনিষদ ইত্যাদিতেও এগুলো, এই শব্দগুলো প্রয়োগ পাওয়া যায়। যথাহরে বা বিরজ্জে তদাহরে বা প্রব্রজেত, এরকম কোনো একটা উপনিষদের এতে ছিল, যেই দিন বৈরাগ্য জাগবে সেই দিনই সন্ন্যাস গ্রহণ করবে, এই ধরনের। আচ্ছা, তো প্রব্রজা যে শব্দটা, এটা হচ্ছে সন্ন্যাসবাচক। এবার যে প্রব্রজা গ্রহণ করছে তাকে বলা হয় সামনের। সামনের হচ্ছে বেলুড় মঠে যেমন ব্রহ্মচারী বলা হয় যাদের গেরুয়া পড়ে না। বেলুড় মঠে অবশ্য বা অন্যান্য সম্প্রদায় হিন্দু এতে যে গেরুয়া পোশাক পরে না, কিন্তু তারা আস্তে আস্তে নভিস হিসেবে তারা শিখতে থাকে সব কিছু। বৌদ্ধ মতে তাদের মুন্ডন হয়ে যায় এবং তারা ওই চিবরও পরে, কিন্তু তারা ভিক্ষু নয়, তাদের সামনের বলা হয়। সামনের শব্দটার গ্রামাটিক্যাল মিনিং মোটামুটি বলা যায় শ্রমণদের পুত্র, মানে শ্রমণদের অধীনে যারা থাকছে, এই ধরনের। আচ্ছা, আমি এই প্রসঙ্গ কেন অবতারণা করলাম, কেন সংঘের কথা বলা হচ্ছে, সংঘ কীভাবে তৈরি হলো। তো প্রথম দিকে যখন এই মানে বৌদ্ধ সংঘের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, অনেক বাচ্চা ছেলেরাও মানে এরকম প্রব্রজিত হয়ে যেত। সামনের আর এটাকে বলা যায় প্রব্রজিত, মানে যারা সন্ন্যাসী সন্ন্যাসী বা গৃহত্যাগী এরকম বলা যায়। তো ওরকম একজন ভিক্ষুর সঙ্গে হয়তো কোনো বাচ্চা ছেলে ওরকম যাচ্ছে সন্ন্যাস নিয়ে, তো লোকজন বলছে যে ইনি নিশ্চয়ই এনার মানে অবৈধ সন্তান, ওই জন্য দোষ ঢাকার জন্য হয়তো ওরকম সন্ন্যাসী বানিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, এরকম অনেক কটূক্তি শুনে তখন বুদ্ধ বললেন যে প্রব্রজা যে দেয়া হবে সেটার বয়স নির্ধারণ করা হলো 7 বছর। 7 বছরের আগে কাউকে প্রব্রজা দেওয়া হবে না। তো এইরকম কোনো না কোনো ঘটনার সাপেক্ষে পুরো বিনয় পিটকের যত কিছু নিয়ম আছে সেগুলো তৈরি হয়েছে। এখন সূত্র বিভঙ্গ, মহাবর্গ, চূল্যবর্গ, এখানে হচ্ছে ওই মেইন তো নিয়মগুলো তো প্রাতিমোক্ষ ইত্যাদি, কিন্তু সেই নিয়মগুলো কবে তৈরি হয়েছে, কোন ঘটনার সাপেক্ষে তৈরি হয়েছে, তার সম্পর্কে অতিরিক্ত কোনো কিছু বিষয় থাকলে সেগুলো তখন ওই আস্তে আস্তে সংকলন হচ্ছে। আবার যখন প্রব্রজার প্রসঙ্গে বলা হচ্ছে যে যদি কেউ নাস্তিক প্রকৃতির হয়, যেমন অজিত কেশকম্বলী, তারপরে আরও পুরন কাশ্যপ, এরা তো কর্মফল টর্মফল মানতো না। তোমাদের তো ওই রিলিজিয়াস কন্ডিশনের ক্লাসে মোটামুটি এগুলো বলা হয়েছে। তো তখন বলা হলো যে এরা হুট করে প্রব্রজা নিতে পারবে না, তাদেরকে 3 মাসের জন্য, তাদের মোস্ট প্রবাবলি 3 মাস তাদেরকে আগে বোঝাতে হবে যে কর্মফল বিষয়ে কী তত্ত্ব আছে বা বেসিক্স যেগুলো, সেগুলো আগে শেখানো হবে, তারপর তাদের প্রব্রজা দেওয়া হবে। কিন্তু যারা এক্সেপশন হচ্ছে, যারা মানে বৈদিক ধর্ম বিশ্বাসী, কর্মফল মানে, বা জৈন যেমন তারা কর্মফল মানে, তাদের ক্ষেত্রে ওই 3 মাস এক্সট্রা রাখা হবে, তাদের ডাইরেক্ট প্রব্রজা দেওয়া হবে। তো এরকম অনেক খুঁটিনাটি আছে, এবং সেই খুঁটিনাটির বিস্তার বিবরণ করতে গিয়ে পুরো বিনয় পিটক তৈরি হচ্ছে। এই জিনিস মহাবর্গ চূল্যবর্গেও আছে এবং সূত্র বিভঙ্গ অংশতেও আছে। আচ্ছা, প্রব্রজিত সন্ন্যাসী হলো। এইবারে ওই 7 বছরের মানে মিনিমাম লিমিট হচ্ছে প্রব্রজার। তো যখন 20 বছর বয়স হবে তখন একজন ভিক্ষু হতে হয়। এখন ভিক্ষু যখন হবে সেটার নাম হচ্ছে উপসম্পদা।
আচ্ছা, এখানে প্রব্রজিত বা সামনের হলো স্ত্রীলিঙ্গ হচ্ছে সামনেরই প্রব্রজিতা। উপসম্পদা হচ্ছে টার্ম, যেটা দিয়ে ভিক্ষু হয়, এবং এর মিনিমাম লিমিট হচ্ছে 20 বছর। মানে কেউ যদি 7 বছর বয়সেও ওই যে সামনের হয়ে যায়, তাকে 20 বছর পর্যন্ত, 13 বছর মোটামুটি তার হবে, মানে তাকে ওয়েট করতে হবে, তারপর তার উপসম্পদা হবে, এবং তারপরে সে হবে ভিক্ষু। ভিক্ষুর স্ত্রীলিঙ্গ হচ্ছে ভিক্ষুণী। মহিলাদের ক্ষেত্রে কিন্তু এর অন্য কিছু নিয়ম আছে এক্সট্রা, সেগুলো এইখানে কিছুটা বলা আছে, মানে এই ভিক্ষুণী সংঘ যখন গঠিত হবে মোটামুটি এরকম নিয়ম, মানে 20 বছর বয়স হচ্ছে মিনিমাম লিমিট। এখন 20 বছর বয়সে যদি কেউ ব্রহ্মচর্য গ্রহণ করে, তাহলে তাকে 2-3 বছর হয়তো ওই সামনের মানে ব্রহ্মচারীর মতন থাকতে হলো। তারপরে যদি তাকে মনে হয় যে সে যোগ্য, তখন তাকে মানে উপসম্পদা দেওয়া হবে এবং সে ভিক্ষু হবে। আর ভিক্ষু হওয়ার পরে যখন অনেক বয়স হয়ে যাচ্ছে, অভিজ্ঞ হয়ে গেলে, তখন তাকে বলা হয় স্থবির। স্থবির স্থবিরের পালি হচ্ছে থের, আর এর স্ত্রীলিঙ্গ হচ্ছে থেরি। এইখান থেকে থেরো গাথা এবং থেরি গাথা দুটি শব্দ আছে। এই হলো, এই টার্মগুলো কিন্তু সর্বত্র আছে। পালি পড়তে গিয়ে পালি পোর্শন পড়ো, আর বেঙ্গলি পোর্শনের যে হিস্ট্রির জায়গাগুলো আছে, এখানে টার্মগুলো আসবে। তো এই কনসেপশন যেটা আছে, এটা মোটামুটি রাখতে হবে। আচ্ছা, এবার আমি এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এবার মেন বিষয় যেটা, সেটা আসলে তো এখানে একটুখানি বললে সেটা হচ্ছে যে বুদ্ধ যখন পরিনির্বাণ মানে নির্বাণ লাভ করলেন, নির্বাণ লাভের পরে তিনি গেলেন বারাণসী, ধর্মচক্র প্রবর্তন হলো, সেখান থেকে আবার ফিরে এলেন। ফিরে এসে ওই গয়াকাশ্যপ, নদীকাশ্যপ, ওদের ইভেন্ট আছে, আরও অনেক কিছু আছে। সারিপুত্র মৌদগল্যায়নের প্রপোজা, বিম্বিসার তার শিষ্য হলেন, এবং বিম্বিসার বেনুবন নামক উদ্যান দান করলেন। তারপরে ওখানে ওই সুদত্ত বলে, যিনি সুদত্ত অনাথপিণ্ডি, যিনি ওই শ্রাবস্তির মানে কোশল রাজ্যের শ্রাবস্তির বণিক ছিলেন, তিনি বুদ্ধকে আমন্ত্রণ করলেন যে আপনি আসুন শ্রাবস্তিতে। তো তারপরে ওখান থেকে বুদ্ধ গেলেন শ্রাবস্তি। শ্রাবস্তিতে গিয়ে জেতবন দান হলো, এবং সেখান থেকে তিনি পরবর্তীতে গিয়েছিলেন কপিলাবস্তি, এবং মোস্ট প্রবাবলি এটা হচ্ছে নির্বাণ লাভের 2 বছর পরে তিনি গৃহত্যাগ করেছেন। 29 বছর বয়সে। সেখান থেকে 6 বছর তপস্যা করে নির্বাণ লাভ করেছেন, মানে ধরো 35 বছর বয়স, এবং আরও 2 বছর, তার মানে 37 মোটামুটিভাবে। তাহলে 6 আর 2 8 বছর বলা যায়। 8 বছর পরে তিনি যে সংসার ত্যাগ করে গেছেন, তারপরে প্রথম কপিলাবস্তুতে আসছেন। তো কপিলাবস্তু আসেন যখন, তখন অনেক তার শিষ্য হয়। আসলে এই জিনিসগুলো একের পর এক কেমন ইন্টার রিলেটেড, এই বিষয়গুলো উল্লেখ করে রাখলেই ভালো। তো তিনি যখন কপিলাবস্তু আসেন, তখন দলে দলে অনেক যে সাক্ষ্য, যারা তার যে মানে কি বলবো, ভাই বোন সম্বন্ধী যারা আছে, রিলেটিভ, তারা মানে সবাই ভিক্ষু হয়ে যায় তার কাছে। এবং আনন্দ, দেবদত্ত, অনিরুদ্ধ, এরা সব হচ্ছে সাক্ষ্য বংশীয়। এবং উপালি, যিনি বিনয় পিটক করেন, বিনয় পিটকের পারদর্শী ছিলেন, মানে বিনয় শাস্ত্রে, বৌদ্ধ সঙ্গে নিয়মাবলীতে, ইনি ছিলেন সাক্ষ্যদের ক্ষৌরকার, মানে নাপিতের
শব্দটা লিখি, ক্ষৌরকার, নাপিতের ছেলে। এবং শাক্যরা জাতি হিসেবে মানে ভীষণ উদ্ধত প্রকৃতির ছিল, মানে জাতি হিসেবে তাদের একটা গর্ববোধ ছিল। এই জন্য তিনি উপালিকে প্রথম প্রব্রজা দান করেন। এবং বৌদ্ধ সংঘের নিয়ম হচ্ছে যার প্রব্রজা আগে হয়েছে, মানে যে সন্ন্যাস আগে গ্রহণ করছে সে হচ্ছে জ্যেষ্ঠ, সে বড় এবং তাকে সম্মান করতে হবে, তাকে প্রণাম করতে হবে। তাহলে উপালি যেহেতু শাক্য বংশীয়দের থেকে আগে প্রব্রজা হচ্ছে, তাহলে উপালি তাদের থেকে জ্যেষ্ঠ। তাহলে সমস্ত শাক্য বংশীয় যারা মানে রাজ পরিবারের বা মানে উচ্চ শাক্যকুলের যারা তারা কিন্তু উপালি মানে তাদের যে ক্ষৌরকার নাপিতের পুত্র তাকে তারা প্রণাম করবে, বা যা ভিক্ষুদের যে সম্মান প্রদর্শনের আছে, উঠে দাঁড়াতে হয় তাকে, মানে করজোড়ে প্রণাম জানাতে হয় ইত্যাদি ইত্যাদি, এইগুলো সেখানে তাকে করতে হবে। তো তো শাক্যবংশীয় যারা যেহেতু অনেক পরিমাণে হয়েছিল, এই জন্য বৌদ্ধ সংঘকে অনেক সময় বলা হতো শাক্যপুত্রীয় সভা। নাতপুত্র বলা হয় কাকে না, মহাবীরকে পালিতে। আই থিঙ্ক ওটা জৈন শাস্ত্রেও সম্ভবত বলা হয়। ওটা বলার হচ্ছে যে ওনার গ্যাত্রিক বংশে জন্ম হয়েছিল, গ্যাত্রী শব্দটা এখন নাত হয়ে যাচ্ছে, নাত বা অনেক সময় নাথ বলে, তো এই এক জায়গায় ন হচ্ছে আর তটা ত রইল, রিটা চলে যাচ্ছে এইরকম। তো শাক্যপুত্রীয় সমন বলা হয় এই কারণে, যেহেতু প্রচুর শাক্যবংশীয়রা করেছিল, মানে সন্ন্যাস গ্রহণ করেছিল। তো এনারা যখন সন্ন্যাস গ্রহণ করছেন তখন অবভিয়াসলি যারা মহিলা ছিলেন তাদেরও ইচ্ছা হতে পারে। তো তাদের মধ্যে মহাপ্রজাপতি গৌতমীর সঙ্গে বুদ্ধের কি রিলেশন কেউ বলতে পারবে? এটা কিন্তু হ্যাঁ মাসি, এটা আমি বলেছিলাম। ওনার মায়ের নাম হচ্ছে মহামায়া, তার বোন হচ্ছেন মহাপ্রজাপতি গৌতমী। মহামায়ার মৃত্যুর পরে ওই এনার সাথে আবার সম্ভবত পরিণয় হয়েছিল এবং উনিই তাকে পালন করেছিলেন। তো ওই জন্য মোস্ট প্রবাবলি ওনাকে গৌতম বুদ্ধ বলা হয়। আচ্ছা, তো এখান থেকে এবার মোটামুটি বলা শুরু করি। ভগবান বুদ্ধের শিষ্যবর্গ নিয়ে শৃঙ্খলাবদ্ধ ভিক্ষু সংঘ সে যুগের অনন্য অবদান। কারণ এর পূর্বে ওই সময় এমন ধর্মসংঘ আর ছিল না। এটা প্রসঙ্গে স্বামীজি বলেছেন, স্বামী বিবেকানন্দ, যে সংঘ পরিচালিত যদি ধর্মের কথা বলা হয় সেটা এক প্রকার বৌদ্ধ সংঘতেই প্রথম হয়েছিল। হিন্দু ধর্মে সেই অর্থে ওই সংঘ ব্যাপারটা ছিল না। এক প্রকার শঙ্করাচার্য প্রথম এই সংঘ বিষয়টাকে আনেন, যে সন্ন্যাসী সংঘ। ইন্ডিভিজুয়াল হিসেবে এগুলো চলতো, বিভিন্ন মুনি ঋষিদের আশ্রম, সেখানে গিয়ে যে মানুষজন পড়াশোনা করতো বা তাদের যে ধর্মীয় শিক্ষা ইত্যাদি পেত, কিন্তু সংঘ ব্যাপারটা সেই অর্থে ছিল না। তো জৈনরাও মোটামুটি জৈন সংঘ তৈরি হয়েছিল, কিন্তু জৈন সংঘের তুলনায় বৌদ্ধ সংঘের ফরমেশন এত সুন্দর ছিল যার জন্য বৌদ্ধ সংঘ মানে এতটা বিস্তার লাভ করেছে। তো কিন্তু প্রথমে নারীদের কোনো স্থান ছিল না। বিনয় পিটকের চুল্লবর্গের দশম যে ভিক্ষুণী স্কন্ধক সেখানে, এবং আরেকটি জায়গায় আছে যেটা এখানে উল্লেখ করা হয়নি, এটা লিখে নাও, সেটা হচ্ছে অঙ্গুত্তর নিকায়। অঙ্গুত্তর নিকায়ের অষ্টক নিপাত যেটা আছে তার গৌতমী সূত্রে। এই একই টেক্সট, একই কথা, একই বিষয় ওখানে আছে দুটো জায়গাতে। সেখান থেকে জানা যায় যে বুদ্ধের বিমাতা বা তার সম্পর্কে মাসিও ছিলেন, তার প্রচেষ্টায় ভিক্ষুণী সংঘ গঠিত হয়। কীভাবে গঠিত হয় না, চুল্লবর্গের যে বর্ণনা অনুসারে কপিলাবস্তু নিগ্রোধারামে যখন বুদ্ধ অবস্থান করছেন, মানে ওই নির্বাণ লাভে 2 বছর পরে এসেছেন, তখন মহাপ্রজাপতি গৌতমী, এখানটা একটি কথা উল্লেখ নেই, বলা হয় যে 500 জন যে একে নিয়ে, মানে 500 জন শাক্য রমণীকে নিয়ে উনি আসেন,
এসে বলেন যে আমরা চাই যে আপনার যে ধর্ম শাসনে মানে আপনার যে সঙ্ঘে আমরা যোগদান করতে। তখন বুদ্ধ সেটা প্রত্যাখ্যান করেন এবং উনি 3বার রিকোয়েস্ট করেন, 3বারেই তিনি প্রত্যাখ্যান করেন এবং তিনি ফিরে যান। তো তারপর তিনি নিগ্রোধারাম অ্যাকচুয়ালি আমি এটা ঠিক জানি না, এটা এগুলো আর্কিওলজির বিষয়। মোটামুটি নেপাল ভারতের বর্ডার এরিয়াতে বর্তমানে এর অবস্থান। কপিলাবস্তুটা একটু ভিতরে নেপালের, আর এটা কাছাকাছি বর্ডার এরিয়াতে। তো সেখান থেকে তখন বুদ্ধ নিগ্রোধাম ছেড়ে বৈশালীতে আসেন। বৈশালী মানে হচ্ছে ওই বিহারের যে মুজফ্ফরপুর ওই অংশটা। তো সেখানে মহাবনের কুটাগার শালায়, মহাবন হচ্ছে একটা বন, মানে বন জঙ্গল, মানে মোস্ট প্রবলি এটা সংরক্ষিত অরণ্য ছিল, বৈশালীর এরিয়ার মধ্যে পড়তো। তো সেখানে কুটাগার শালা হচ্ছে একটি মানে গৃহ মতন ছিল এবং সেটা বৌদ্ধ সংঘ, বৈশালীর মানুষজন সেটা দান করেছিলেন। সেখানে বুদ্ধ প্রমুখ যারা তারা এসে অবস্থান করতেন। যেমন ওই নিগ্রোধারাম কথাটা আছে, ওই একটা বৌদ্ধ সংঘ বা বৌদ্ধ ভিক্ষুদের আবাস। এখানে উপস্থিত হলে গৌতমী মস্তক মুন্ডন করে কাষায় বস্ত্র পরিধান করে, কাষায় বস্ত্র মানে যে গেরুয়া, যেটা এর ইকুইভ্যালেন্ট হচ্ছে চিবর শব্দটা। পঞ্চশত সাক্ষ্যরমণীকে নিয়ে কুটাগার শালার দ্বারে উপস্থিত হন। আচ্ছা, এখানে কিছু কিছু সাধু ভাষা প্রয়োগ আছে, তোমরা চাইলে সেই জায়গায় একটু চলিত ভাষা দিতে পারো, কিন্তু একদম চলিত ভাষা না। আচ্ছা, তো তখন ভিক্ষু আনন্দ ভারাক্রান্ত হয়ে গৌতমীর মুখে সকল বৃত্তান্ত শুনে নারীদের প্রবোজার প্রতিশ্রুতি দেন। এখানে অ্যাকচুয়ালি পুরো বিষয়টাকে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে। তো কথিত আছে ওই কুটাগার শালার যে চৌকাঠ আছে, চৌকাঠের বাইরে উনি বসে বসে কাঁদছিলেন। এখন অত দূর থেকে এসেছেন, মানে নেপাল ভারতের বর্ডার থেকে মুজাফরপুর, মানে ওয়ান কাইন্ড অফ ধরো দার্জিলিং থেকে কতটা হবে মালদা, ফারাক্কা হয়তো এই এতখানি হেঁটে এসেছেন। এসে ওরকম ধুলো হয়ে আসে, তো গায়ে পায়েতে হয়ে গেছে, মানে ফোসকা পড়েছে। এই অবস্থাতে ওই বালিতে ওই রকম শব্দগুলো উল্লেখ আছে, বসে বসে ওরকম কাঁদছেন। তো তখন আনন্দ দেখে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে। তো তখন বললেন যে এরকম আমরা চাইছি যে প্রজা গ্রহণে, কিন্তু তথাগত সেটা প্রত্যাখ্যান করছে। তো তখন উনি বললেন যে ঠিক আছে, আমি দেখছি। আনন্দ হচ্ছেন বুদ্ধের বিয়ে, এবং বুদ্ধ বলেওছেন যে আমার যত সেবক আছে, সেবকের প্রতিশব্দ পালিতে একটি শব্দ হয় উপর ঠাক, শব্দটাকে একটু অন্যরকম হবে। উপর ঠাকুর, এটার বাংলা মোটামুটি বলা যায় উপস্থায়ক, এরকম একটা উপস্থাপক বলা যায়। প্রায় এটা সিমিলার, গ্রামাটিক্যালি একই হচ্ছে, উপপূর্বক স্থা ধাতু থেকে আসছে। উপস্থাপক মানে কি, যে মানে উপস্থাপনা করে, অ্যারেঞ্জমেন্ট যে করে সব কিছু, সেই রকম। তো পালিতে উপর ঠাকুর বলা হয়। তো এবং বুদ্ধ বলছেন যে আমার যত আছে সেবক, তাদের মধ্যে আনন্দ হলো শ্রেষ্ঠ। এবং এনারা ভীষণ, মানে এই জাতীয় কাজে তাদেরই রাখা যারা সব কিছু বোঝে, ম্যানেজমেন্টে খুব দক্ষ হয়। এবং তোমরা পরবর্তীকালে যখন পড়বে, কিছু কিছু জায়গায় ইভেন্ট এরকম থাকবে, পাঠ্যাংশের মধ্যে আছে, সেখানে দেখা যাবে যে আনন্দের ভীষণ দক্ষতা আছে। যেমন একটি ঘটনা আছে, যখন বুদ্ধের পরিনির্বাণ হবে, বুদ্ধ তো আগে থেকেই বলে দিয়েছিলেন যে আজকে, মানে 3 মাস আগে বলে দিয়েছেন যে তার পরিনির্বাণ হবে। মাঘী পূর্ণিমার দিনে বলেছিলেন এবং বৈশাখী পূর্ণিমায় তার পরিনির্বাণ হয়। তো তিনি যখন কুশীনগরে অবস্থান করছেন, তখন গিয়ে উনি নিজে থেকে বলেন আনন্দকে যে তুমি গিয়ে বলো যে কুশীনগরে যারা আছে যে আজকে বুদ্ধের পরিনির্বাণ হবে, আপনারা যদি চান তাহলে তাকে অন্তিম দর্শন করতে পারেন। তারা সব দলে দলে এসেছে। এবার আনন্দ তখন দেখছে যে সবাই যদি এসে একে একে প্রণাম করতে আসে তো সারা রাত কাবার হয়ে যাবে। তো উনি তখন বলছেন যে দরকার নেই, আপনারা সবাই ফ্যামিলি নিয়ে এসে দাঁড়িয়ে প্রণাম জানান, আমি যে তথাগতকে ইনফর্ম করে দিচ্ছি, এরাও
অমুক বংশের তারা সব ফ্যামিলি নিয়ে এসেছে, আপনাকে প্রণাম জানাচ্ছে। তো এরকম খুব সুন্দর, মানে একবারে একটা ফ্যামিলির এক দল দল করে সবার প্রণাম কাজ হয়ে গেল। যাই হোক, তো উনি তখন গিয়ে বুদ্ধের কাছে গেলেন, গিয়ে বলছেন যে এবার এখানে যেটা বলা হচ্ছে যে নারীরা যদি প্রব্রজিত হন তাহলে কি তারা শ্রোতাপত্তি, সক্রিয়তাগামী, অনাগামী কিংবা অর্হত্ব লাভ করতে পারেন? এখানে ফল শব্দটা লিখলে ভালো হতো, অর্হত্ব ফল। আচ্ছা, এই চারটে টার্ম কি এগুলো একটুখানি জেনে রাখো। এরকম কিছু তোমাদের ফিলোসফিক্যাল টার্ম জানতে হবে, কিছু জানতে হবে যেগুলো মানে বৌদ্ধ সঙ্গের টার্ম বা সেই সময়ে প্রচলিত রীতি রেওয়াজ সেই সবের বিষয়। আচ্ছা, বৌদ্ধ যে ধর্ম সাধনা, সেখানের যে স্তর যদি বলা হয় সেটাকে চারটে ভাগে ভাগ করা হয়। প্রথম যে স্তর সেটাকে বলা হয় শ্রোতাপত্তি, শ্রোত প্লাস আপত্তি। এই আপত্তি মানে দোষ না, যে আপত্তি তোমরা বিনয়ের আপত্তি শুনেছো এটা সেই আপত্তি না। আপত্তি মানে হচ্ছে আপন্ন হওয়া, যেমন বলা হয় না মরণাপন্ন, বিস্ময়াপন্ন, এইরকম, মানে যে লাভ করা, স্রোতকে লাভ করা বা স্রোতের মধ্যে অবগাহন করা। কোন স্রোতে? বলছে যে স্রোতের মধ্যে নামলে আগামী 7 জন্মের মধ্যে নির্বাণ লাভ হবে। মানে এমন একটা ধর্মভাব জাগ্রত হলো যে সেটার অক্ষয় হয়ে গেল, মানে তার 7 জন্মের মধ্যে সে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করে নির্বাণ স্তরে উন্নীত হবে। এটাকে বলা হয় শ্রোতাপত্তি, এটা প্রথম স্তর। এরপরে বলা হয় সক্রিয়তাগামী। সক্রিয় মানে হচ্ছে একবার, ওয়ান্স বলা হয়। এইটা পালিটা একটু অন্যরকম হয়, যাই হোক এত জানার দরকার নেই, এগুলো গ্রামার ক্লাসের যখন হবে তখন দেখানো হবে। আগামী মানে আসতে হবে, মানে এটা বলছে 7 বারের মধ্যে মিনিমাম হবে। সক্রিয়তাগামী হচ্ছে একবার আগমন করতে, মানে কি এই জগতে আবার আসতে হবে, 1 জন্মের মধ্যে হবে নির্বাণ লাভ। অনাগামী মানে হচ্ছে আর আসতেই হবে না, এ জন্মেই হবে। আর অর্হত্ব মানে হচ্ছে চরম অবস্থা। অর্হত্ব মিনিং হচ্ছে, অর্হৎ শব্দ থেকে আসছে, অর্হৎ মানে হচ্ছে যিনি নির্বাণ লাভ করেছেন, তাকে অর্হৎ বলা হয়। আর অর্হতের যে অবস্থা সেটা হচ্ছে অর্হত্ব। এইখানে বানানটা খেয়াল রাখবে, এটা কিন্তু তয়ে তয়ে বয়ে। এই যে ধরো মহত্ব, তত্ত্ব, সত্য, অর্হত্ব, এগুলো সব তয়ে তয়ে বয়ে, একটা তয়ে বয়ে নয়। অর্হৎ প্লাস ত্ব, মানে অর্হতের একটা ত এবং তয়ে বয়ের একটা ত মিলে ডবল ত এবং ব, তো এই হলো অর্হত্ব। মানে এইগুলোর যে বিষয়, এখানে 7 বারের মধ্যে হবে, একবারের মধ্যে হবে, এবারেই হবে, আর আসতে হবে না। আর অর্হত্ব এখানে তো এটা এমনি টার্ম হিসেবে বলা হচ্ছে, কিন্তু এর ভিতরে ফিলোসফিক্যাল অনেক কিছু বিষয় আছে। মানে কতখানি ডেভেলপমেন্ট হলে তবে 7 জন্মে হবে, কত মানে তার মানসিক বা তার জ্ঞানের দিক দিয়ে কতখানি ডেভেলপমেন্ট হয়েছে, এগুলো অনেক কিছু বিষয় আছে, সেগুলো আমার নিজেরও খুব বেশি স্মরণে নেই। তো সেগুলো তোমাদের অতটা জানা নিষ্প্রয়োজন, কিন্তু এই টার্মের মিনিংগুলো মোটামুটি জানতে হবে। কিন্তু কেননা এই শ্রোতাপত্তি, সক্রিয়তাগামী, অনাগামী, অর্হত এগুলো চারিদিকে পাবে এই টার্মগুলো। আমার তো মাঝে মধ্যে মনে হয় তোমাদের মানে বুদ্ধিস্ট ফিলোসফির ওপর 2-4টা এক্সট্রা ক্লাস নিয়ে নিলে ভালো হয়। বেসিক্স যেগুলো আছে, আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, প্রতীত্ব সমুৎপাদ, তারপর ওই যে ত্রিলক্ষণ, তারপরে এই সব জিনিসগুলো যেটা কর্ম, মানে কর্ম ইত্যাদি বিষয়ের যে টার্মগুলো আছে সেসব নিয়ে। যাই হোক, এইটা জিজ্ঞেস করছেন যে নারীরাও কি এই স্তরে উন্নীত হতে পারে যদি ধর্ম সাধনা করুন? তখন বুদ্ধ হ্যাঁ বলেছেন। এখানে এটাকে ওই একটু ভাষাটা আমার নিজের মতন করে লেখা, তোমরা নিজেদের ভাষায় চেষ্টা করতে পারো। তো তথাগত সদর্থক উত্তর দিলে, মানে পজিটিভ আনসার দিলে, আনন্দ আবেদন করেন যে তাহলে মহাপ্রজাপতি গৌতমী তো
অগ্রে প্রব্রজিত হওয়ার অধিকার, মানে সন্ন্যাস গ্রহণের অধিকার আছে, কেননা তিনি তথাগতের মাতৃশ্বশা। মাতৃশ্বশা মানে হচ্ছে মাসি। মাসি লিখতে পারো, অসুবিধা নেই। মাতৃশ্বশার পালি হচ্ছে মাতুচ্ছা, এই টার্মটা লিখে রাখতে পারো। মাতুচ্ছা মানে যদি মাসি হয়, পিসির পালি কি হবে ট্রাই করতে পারবে কেউ? না, এটা তো মাতুচ্ছা হচ্ছে, এটা হচ্ছে পিতুচ্ছা। ওই স্বশা শব্দটা পালিতে এরকম চয়েস হয়ে গেছে। আসলে পালি তো সাধারণের ভাষা ছিল, মাতৃস্বশা এরাও এত ঘটমটো উচ্চারণ না করে চলো মাতুচ্ছা এটা ইজিয়ার বানিয়ে নেয়। তো পালিতে কিছু শব্দ আছে, শুনলে একটু হাসিই পাবে। তো যাই হোক, তো তথাগতের মাসি, এবং তথাগতের নিজ মাতার মৃত্যুর পরে তিনি নিজ স্তন্যদান করে তাকে পালন করেছেন। পালিতে হুবহু এই ভাষাতেই লেখা আছে যে যে আপনার মা, কি টার্মটা মনে পড়ছে, ভগবত জনের তিয়া কালং কর্ণত থয়ং পায়েসি, এরকম একটা ভাষা আছে। এটা তো আমাদের পাঠ্যও আছে, তখন কিছুটা পড়ানো হবে। তো তখন তথাগত বললেন যে, তো এই হচ্ছে এনার কায়দা, মানে ইমোশনাল ব্ল্যাকমেলের মতন। তো তখন মানে তথাগত বলছেন যে প্রব্রজা হবে, কিন্তু গুরুধর মানে 8খানি গুরুতর নিয়ম তাদেরকে পালনের প্রতিশ্রুতি দিতে হবে, তবে গিয়ে প্রব্রজা হবে। তো গুরুধর্ম কি, এটা নিয়ে মানে তোমাদের সেকশন বিতে যে পালি পোর্শন আছে সেখানেও প্রশ্ন আসে। এই কারণে এখানে পালিটা লেখা হয়েছে। পালিটা তোমরা যদি তৈরি করতে না, মানে এইখানে এটা পালিটা না লিখলেও হবে, এটা দেয়া হয়েছে যেহেতু ওটা আবার ওখানে 30 নম্বরের যে প্রশ্ন থাকে সেখানে কাজে লাগবে, সেই জন্য একটা প্রাথমিক ধারণা হবে। সেই জন্য আমি এই জায়গাটা একেবারে বাদই দিয়ে দিচ্ছি, তোমরা বাংলাটাই তৈরি করবে। ভবিষ্যতে পারলে পালিটা মুখস্থ করে লিখতে পারো। আচ্ছা, কোনো ভিক্ষুণী শতবর্ষ পূর্বে উপসম্পদা লাভ করলেও, উপসম্পদা মানে হচ্ছে কি তাহলে, এই জন্য আমি এই টার্মগুলো এক্সপ্লেন করলাম। মানে ওই যে প্রথম হচ্ছে প্রব্রজা, আর উপসম্পদা মানে হচ্ছে ভিক্ষু হওয়া, মানে ফাইনাল স্টেজ যেটা। তো 100 বছর আগে উপসম্পদা লাভ করেছে, মানে 100 মানে সন্ন্যাস ভিক্ষু হয়ে যাওয়ার পরে বা ভিক্ষুণী হয়ে যাওয়ার পরে 100 বছর হয়ে গেছে, আর মাত্র সেই দিনে উপসম্পদা লাভ করেছে, মানে একদিন হয়েছে এরকম কোনো ভিক্ষু। এবং কনিষ্ঠ ভিক্ষুকে সে অভিবাদন করবে, তার সম্মুখে উঠে দাঁড়াবে, করজোড়ে প্রণাম করবে এবং উপযুক্ত সম্মান প্রদান করবে। এটা অ্যাকচুয়ালি পালিতে অভিবাদনং, পচ্যুত্থানং, অঞ্জলিকরণং এবং স্বামীজি কম্মং বলা আছে। এগুলো আমি আমার নিজের একটু কনফিউশন ছিল, পরে বুদ্ধ ঘোষের যে টিকা দেখতে গিয়ে ক্লিয়ার হলো। তো সেই অনুযায়ী এখানে বাংলাটা দেয়া হয়েছে। উপযুক্ত সম্মান মানে হচ্ছে আমাদের বাড়িতে যদি ধরো কেউ আসে, এই যে ধরো এখন এমনিতেও তো ভারতবর্ষ গরমের দেশ, তার ওপর আগেকার তো জুতো পরার, মানে ভিক্ষুরাদের এমনিও জুতো পরা নিষেধ। তো আগেকার দিনে কি হতো, কেউ এলে হয়তো হাতে ব্যাগ ঝোলা টোলা থাকলে আমরা গিয়ে তার হাত থেকে ব্যাগ ট্যাগগুলো নিয়ে নিই না, নিয়ে তাকে বসতে দিলাম, পা ধোয়ার জল দিলাম ইত্যাদি। তো ওইটাকে বলা হচ্ছে পালিতে স্বামীজি কর্ম, মানে সম্যক যে কর্ম, উপযুক্ত যে ব্যবহার, এইরকম। তো এইটা বলছে যে একজন 100 বছরের ভিক্ষুণী আর একজন একদিনের ভিক্ষু, এটা হওয়া উচিত উল্টো। যিনি বয়স্ক ভিক্ষুণী তাকে সম্মান করা উচিত, কিন্তু হবে উল্টো, মানে বয়স্ক ভিক্ষুণী একদিনের যে ভিক্ষু তাকে এই সম্মান প্রদান করবে। যে এগুলো দেখতে ভীষণই লাগবে, কিন্তু এগুলো শেষকালের যেমন রীতিনীতি ছিল সেই সাপেক্ষে বলা। তবে এর মধ্যে কিছু জিনিস আছে সেগুলো খুব প্র্যাকটিক্যাল। আচ্ছা, কোনো ভিক্ষুণী ভিক্ষুহীন আবাসে বসবাস করবে না। আবাস অর্থে, আবাস মানে ভিক্ষুদের যে সংঘারাম যে সেখানে নয়, আবাস বলতে অ্যাকচুয়ালি বলা হতো যে একটা মেন ভিক্ষু সংঘ, তার আশেপাশে একটা কোনো ভিক্ষুণী সংঘ থাকতো, মানে এইটার মোটামুটি অধীনে, সেটাকে উপাশ্রয় বলা হতো শব্দটা। এটা ধরো একটা কোনো বিহার বা সংঘ, উপাশ্রয় বলা হতো, মানে এটার সঙ্গে লিঙ্ক হয়ে থাকতো, কাছাকাছি, স্বতন্ত্র হতো না।
তো যে জায়গায় কোনো এই বিহারে ধরা যাক কোনো ভিক্ষু নেই, তাহলে এই উপাসটা এটা ইনভ্যালিড হয়ে যাবে। এবং বর্ষাবাস যে টার্মটা আছে, বর্ষাবাস টার্মটা জেনে রাখো, বা এটা মনে হয় আমি বিনয় পিটক পড়াতে গিয়ে একবার উল্লেখ করেছিলাম। বৌদ্ধ ভিক্ষুদের নিয়ম হচ্ছে, ভিক্ষু বা ভিক্ষুণীদের, এটা আষাঢ়ী পূর্ণিমা, ট হয়ে গেল এটা, ঢ, আষাঢ়ী, আষাঢ়ী পূর্ণিমা থেকে যেটা হচ্ছে আমাদের কোজাগরী পূর্ণিমা, মানে আশ্বিনের যেটা, আশ্বিনী পূর্ণিমা, 3 মাস হচ্ছে, এইটাকে বর্ষাকাল ধরা হয় আমাদের এতে। তো এই 3 মাসে বৌদ্ধ ভিক্ষুদের বাইরে ঘোরাফেরা নিষেধ, মানে একটা বিহারের মধ্যেই থাকতে হবে, 3 মাস কাটাতে হবে। ভিক্ষুণীদেরও এই মানে জৈনদেরও এই ধরনের নিয়ম আছে, তবে এদের আরও 1 মাস এক্সটেন্ড করে। এরা কার্তিক পূর্ণিমা, যেটা রাস পূর্ণিমা, মানে কার্তিকের যে পূর্ণিমা যেটা, সেই পূর্ণিমাকে নিয়ে 4 মাস ধরে। ওরাও ওটাকে চাতুর্মাস্য বলে। চাতুর্মাস্য শব্দটা হয়তো অনেকে শুনেছ। বৈষ্ণব সমাজেও চাতুর্মাস্যর একটা রীতি আছে। তো ওই 3 মাস বৌদ্ধদের ওটাকে বর্ষাবাস বলে, মানে বর্ষার আবাস। ওই সময় বাইরে বেরোতে নেই। তার কারণ হচ্ছে যে ওই সময় বর্ষাকালে তো অনেক ঘাস পাতা গজায়, তারপর চারিদিকে পোকা মাকড়, মাছ, কীট পতঙ্গ, তাদের প্রাদুর্ভাব হয় রাস্তাঘাটে। তো চলতে গেলে ওই পদদলিত হয়ে অনেক প্রাণী বা উদ্ভিদ তাদের মৃত্যু হবে। এই জন্য ওই সময় এক জায়গায় স্টে করার কথা বলা হয়েছে। তো ওইটা হলো বর্ষাবাস। কিন্তু বলছে ওই বর্ষাবাসে কোনো ভিক্ষুণী থাকতে পারবে না যদি না মেন যে বিহার সেখানে কোনো ভিক্ষু না থাকে। তারপর বলছে প্রতি অর্ধ মাসে, অর্ধ মাস মানে পক্ষ, প্রতি পক্ষতে ভিক্ষুণী সংঘের কাছ থেকে উপসথের এবং ধর্মদেশনা দানের তিথি জেনে নিতে হবে। আচ্ছা, উপসথ বিষয়টা কি? এই টার্মগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। উপসথ হচ্ছে প্রতি যে মানে পূর্ণিমা অমাবস্যা, অমাবস্যাতে বৌদ্ধ ভিক্ষুদের নিয়ম হচ্ছে যে ওই যে প্রাতিমোক্ষ আছে, প্রাতিমোক্ষের যে 227টা নিয়ম, ভিক্ষুণীদের ক্ষেত্রে 311টা, তো ওইগুলি পাঠ করা হয়, প্রাতিমোক্ষ পাঠ করা হয়। তো পাঠ যখন হবে, ধরো প্রথমে 4টি পারাজিকা পাঠ করা হলো, মানে বিনয় পিটকের জিস্ট বলা যায়, যেটা সার কথা, মেন রুলসগুলো। 4টে পারাজিকা পাঠ করে তখন বলে উদ্দীক্ষা কোপনা পারাজিকা ধম্মা। তারপর যে আপনাদের মধ্যে যদি কারোর কোনো দোষ থাকে, মানে পারাজিকা কেউ পড়ে থাকেন, তাহলে আপনারা বলুন, মানে স্বীকারোক্তি, কনফেশনের থাকে। তো কেউ কিছু বললে তখন তাকে তার বিচার হয়, আর যদি না হয় তো হয়ে গেল। তারপরে সংঘাত বিশেষগুলো পাঠ করা হয়। তারপরে 13 সংঘাত বিশেষ ধর্ম, 2 অনিয়ত ধর্ম, মানে 2টো অনিয়ত, 300 নিঃসর্গীয় পাচিত্য। আমি কথাগুলো পালিতে বলছি, তোমরা তো সংখ্যাগুলো পড়ছো। 30টি নিঃসর্গীয় পাচিত্য, 2 নবতি পাচিত্য, মানে 92টা পাচিত্য, 4টে সংজ্ঞা প্রাতিদেশনীয়, 75টা হচ্ছে শেখীয়, এবং 7টি অধিকরণ সমাধি। এইগুলো পুরোটা এক পাঠ করে, মানে এক একটা সেকশন পাঠ করা হয়, দিয়ে ওই বলা হয় উদ্দীক্ষা ও বন বিক্ষোভে 2 নবতি পাচিত্য, মানে 92টি পাচিত্য বলা হলো। আপনাদের মধ্যে যদি কারোর কোনো অফেন্স হয়ে থাকে তাহলে বলুন। তো এইটা হচ্ছে মানে প্রতি 15 দিন অন্তর ভিক্ষু সঙ্গে এরকম ওয়ান কাইন্ড অফ বিচার সভা বসে, বা বলা যায় তাদের স্মরণ করিয়ে দেয় আপনাদের কিন্তু এই নিয়মগুলো পালন করতে হবে, প্রতি 15 দিন অন্তর করা। এখন সেইটার প্রসঙ্গে এখানে বলছে যে উপসথের দিনটা জেনে নিতে হবে, তিথি। তখন তো ডেস হতো না, তিথিতে হতো, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী করে গিয়ে চতুর্দশী, তারপরে পূর্ণিমা বা অমাবস্যা। ডেট বলার কারণ হচ্ছে এখানে একটু জ্যোতিষের বিষয় আছে। তিথি যেটা আছে, তিথি হচ্ছে লুনার ইউনিট। আমাদের যে ডেটগুলো হয়, মাসগুলো হচ্ছে সোলার ইউনিট। তিথি হচ্ছে কি চাঁদের সার্কেল অনুযায়ী হয়, মানে চাঁদের আবর্তন অনুযায়ী। চাঁদের আবর্তন তো 30 দিনে নয়, ওই
27 দিন, কত 9 ঘন্টা না কত মনে টাইমটা। তো যাই হোক, এখন চাঁদের যে পৃথিবীর চারিদিকে ঘুরছে এখানে যদি দেখানো হয়, এই যে রাউন্ড খাচ্ছে এইটা হতে ওই কত 27 দিন সামথিং লাগে। কিন্তু এই পাকটা খেতে খেতে পৃথিবী তো আর এখানে বসে নেই, পৃথিবী আরও একটু এগিয়ে গেছে। তার মানে এইটা আরেকটু এক্সট্রা চাঁদকে ঘুরতে হয়, মানে যেহেতু পৃথিবী এগিয়ে গেছে। তো তখন কি হয় যে, হ্যালো হ্যালো, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি, আমি দেখি 9টার পরে ফোন করো। ঠিক আছে। তো ওটা মোটামুটি 29 দিনের মতন হয়ে যায়। তো লুনার যে ইউনিট হয়, চান্দ্রমাস বলা হয়, সেটা ওই 29 দিনে হয়। 29 দিন হলে তাহলে একদিন তো কম পড়ছে, মানে প্রথমা দ্বিতীয়া করে যে তিথিগুলো হচ্ছে। আর তার মানে ওই মানে 15+15 এটা হয় না। তখন ওটা ওই কি হয়, একটা তিথি এমন পড়ে মাঝে মধ্যে, মানে 2 মাস বা 3 মাস অন্তর, যেই দিনে মানে একসাথে 3খানা তিথি হয়। মানে একটা যে আমাদের সৌর দিন যেটা আছে তার মধ্যে ধরো ত্রয়োদশীও কিছুটা পড়লো, পূর্ণিমা কিছুটা পড়লো, আর যেটা চতুর্দশী, এরা এইভাবে লিখছি ধরো 13, 14, 15 তিনটে একসাথে হয়ে যায়। মানে পুরো 16 আর 24 ঘন্টার মধ্যে একটা তিথির অবস্থান হয় না। এটাকে কি বলে জানো? যখন তিনটে তিথি একসাথে সমাহার হয়। সমাজ যাদের ভালো পড়া আছে তারা বলতে পারবে। পাঁজি ক্যালেন্ডার কেউ দেখেছো কখনো? একটা শব্দ লেখা থাকে ত্রহস্পর্শ। এই শব্দটা শুনেছো? ত্রহ মানে কি? অহ। সপ্তাহ মানে 7টা দিন, পুণ্যাহ মানে পুণ্য দিন, এরকম বলা হয়। ত্রহ মানে 3টে দিন, মানে ত্রয়োদশী, চতুর্দশী, পঞ্চদশী একসাথে পড়ে, সেইটাকে বলে ত্রহস্পর্শ বলে। তবে ওই দিনে কিছু স্পেশাল নিয়ম থাকে। যাই হোক, কথা হচ্ছে যে এই কারণে যে পূর্ণিমা অমাবস্যা, আজকে এখনকার দিনে তো আমাদের ক্যালেন্ডার আছে, সেকালে তো ক্যালেন্ডার হতো না, লোকে ওই চাঁদের আকার অবস্থান দেখে ক্যালকুলেট করতো। তো পূর্ণিমা এবং অমাবস্যা কিন্তু সবসময় 15 দিন অন্তর হয় না। অনেক সময় 14 নম্বর দিনেতে পূর্ণিমা পড়ে, মানে আগের দিনে, আগের বারের যে অমাবস্যার 14 দিন পরে পূর্ণিমা হলো। আবার কোনো কোনো সময় পূর্ণিমার 14 দিন পরে অমাবস্যা পড়ে, মানে সোলার ইউনিট হিসেবে, সৌর দিন অনুযায়ী। তো ওইটা হিসাব কষে বের করতে হতো। তো সেটার জন্য বলছে যে কোন দিনে পড়বে উপশত, সেইটা গিয়ে ওই ভিক্ষু সংঘ থেকে জেনে নিতে হবে, এখানে এটা তাৎপর্য। আর ধর্মদেশনার তিথি হতে মানে ওই ভিক্ষুণীদের উপদেশ প্রদান করা হতো ইত্যাদি, সেই দিনটা জেনে নিতে হবে প্রতি অর্ধ মাস, মানে প্রতিপক্ষে যে কোন দিনে উপশত করছে। তারপর হচ্ছে বর্ষাবাস যাপনের পরে ভিক্ষু সংঘ এবং ভিক্ষুণী সংঘ উভয়ত্র, মানে দুই জায়গাতেই তোমরা নিজেদের ভাষায় লিখতে পারো এগুলোকে চেঞ্জ করে, দৃষ্ট সূত্র কিংবা মনে মনে আশঙ্কাজনিত আপত্তির জন্য প্রবারণা করতে হবে। প্রবারণা আর একটা টিপিক্যাল টার্ম। প্রবারণা হচ্ছে 3 মাস যে বর্ষাবাস এক জায়গায় থাকলো, 3 মাস বর্ষাবাস যাপনের সময়তে যদি কারোর কোনো অপরাধ হয়, সেটা আবার 3 মাসের পরে, মানে এই যে আশ্বিন পূর্ণিমা শেষ হলো, আমি বলে দিচ্ছি, আশ্বিন পূর্ণিমা আর ওদিকে তারপর যে কার্তিকের পূর্ণিমা, এই দুটো পূর্ণিমার মাঝের যে 1 মাস হচ্ছে, এই 1 মাসের মধ্যে যে কোনো একটা দিনেতেই প্রবারণা পালন করা হয়। এবার অ্যাকচুয়ালি আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, মানে এটা আশ্বিন পূর্ণিমা নাকি কার্তিক পূর্ণিমা। প্রবারণা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার মোটামুটি মানে গ্রেটেস্ট ফেস্টিভ্যাল, মোস্ট প্রবলি মিয়ানমারে। আমাদের যেমন ওই সময়টাতে ওই মানে দীপাবলি পালন করা হয় আলো টালো জেলে, ওদেরও ওই সময়তে ওরকম ওই আলো টালো জ্বালে, তারপর ফানুস ওড়ায়। ফানুস ওড়ানোর কালচারটা অ্যাকচুয়ালি চাইনিজ এবং সাউথ ইস্ট এশিয়ার লোকের কালচারে, এটা ইউরোপিয়ান নয় এবং আমাদের ভারত বা মিডল ইস্টে তো নয়। ওখানের কালচার ওখান থেকে এখন চারিদিকে ছাড়িয়েছে। তো ওই সময় ওরা ওই আলো টালো দিয়ে করে, ওটা সবচেয়ে বড় উৎসব হিসেবে হয়। তো প্রবারণা পালন করে, এবং ওখানে ভিক্ষু সঙ্গে কী হয়, ওই উপশততে যেমন হয় সেই রকম হয়, সব কিছু নিয়মকানুন বলা হয়, বিচার হয়।
এটা কোনো ভিক্ষু সংঘের জন্য কোনো রিচুয়াল নয়, এটা সংঘের বিচার সবার মতো। তো এবার সেখানে কি বলা হয় যে দৃষ্ট মানে কি, যেটা আমি চোখে দেখেছি যে আমার এটা ভুল হয়েছে, বা লোকে চোখে দেখেছে ওই অমুক ভিক্ষু বা অমুক ভিক্ষুনি এই ভুলটা করেছে। শ্রুত মানে কারোর থেকে শোনা হলো যে হ্যাঁ ও তো ওরকম ভুল করেছিল। আর আশঙ্কা মানে কি, আমার নিজের মনে হচ্ছে বা মোট প্রবলি অন্যের মনে হচ্ছে যে এইটা এর ভুল হয়েছে। এই 3 কারণে তাকে প্রবরণা মানে ওই শাস্তি বা কনফেশন এগুলো পালন করতে হবে। ভিক্ষুদের ক্ষেত্রে কিন্তু ওটা এক জায়গায় হবে, ভিক্ষুণীদের ক্ষেত্রে 2 জায়গায় হবে। ভিক্ষু সংঘতে গিয়েও তার বিচার হবে, ভিক্ষুণী সংঘতেও হবে, 2 জায়গাতে। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে গুরু ধর্ম মানে এই যে এখানে 8খানা আছে, এটা 5 নাম্বার চলছে, এইগুলো যদি কেউ লঙ্ঘন করে, লঙ্ঘনজনিত আপত্তিগ্রস্ত ভিক্ষুণী, এগুলো একদম সাধু ভাষায় করা হয়েছে, সরল ভাষায় করে নেবে। যে গুরু ধর্ম লঙ্ঘন করলে যদি কোনো ভিক্ষুণীর অপরাধ হয়, তাকে উভয় সংঘের কাছে শাস্তিস্বরূপ পক্ষকাল মানত্ব মানে এক পক্ষ 15 দিন মানত্ব দণ্ড ভোগ করতে হবে। মানত্ব হচ্ছে ওই পরিবাস মানত্ব, যেটা জেনারেলি সংঘাতিশেষ বলে করতে হয়, এবং এটা 6 দিন হয়। পালিতে একটা টার্ম বলে ছাড়ত্ব পরমন বলে, মানে 6 দিনের দণ্ড ভোগ করতে হবে উভয় সংঘের কাছে। এটা ভিক্ষুদের ক্ষেত্রে হলে কিন্তু এক জায়গায় হবে। আচ্ছা, তারপর বলছে যে এখানটা একটুখানি আমি করে দিচ্ছি, বলছে ভিক্ষুদের ক্ষেত্রে কি বলছে যে যদি কেউ মানে ভিক্ষু হয় মানে তার ডাইরেক্ট উপসম্পদা হয়ে যাবে, ডাইরেক্ট হয়ে যাবে। কিন্তু ভিক্ষুণীদের ক্ষেত্রে বলছে কি না, তাকে 6খানা নিয়ম 2 বছর পালন করতে হবে আগে, মানে তাকে কনফার্মেশন হবে যে প্রাণী হত্যা, অদত্ত গ্রহণ, অব্রহ্মচর্য মানে কোনো অ্যাডাল্টারি বা এসব বিষয়, মিথ্যা বাক্য, মাদক দ্রব্য সেবন এবং বিকাল ভোজন। বিকল ভোজন মানে হচ্ছে 12টার পরে, মানে দুপুরের পর থেকে আর কিছু কঠিন খাওয়া যাবে না, তরল পান করলে হবে, এটা ভিক্ষু সংঘের নিয়ম। 12টার মধ্যে খেয়ে নিতে হবে, ভাত হোক, রুটি, মুড়ি, কঠিন ইভেন ফলমূল। 12টার পরে কোনো কঠিন জিনিস খাওয়ার নিয়ম নেই, ইভেন রাত্রে পর্যন্ত, মানে পুরো টাইমটা, বিকেলে হোক, সন্ধ্যায়, রাত্রে তরল ফ্রুট জুস, মানে দইয়ের লস্যি, ঘোল, এইসব খাওয়া যেতে পারে, কঠিন জিনিস না। এই 6টা জিনিস, এই 6খানা শিক্ষাপদ মানে তো নিয়ম, এইটাতে যে শিক্ষিত নারী সে গিয়ে উভয় সংঘের কাছে উপসম্পদা যাচন করবে, মানে দেখাও যে হ্যাঁ এই 6টা জিনিস 2 বছর ধরে পালন করেছে, তবে তার উপসম্পদা হবে। কিন্তু ভিক্ষুদের ক্ষেত্রে ডাইরেক্ট উপসম্পদা হয়ে যাবে। তারপর বলছে কোনো রকমেই একজন ভিক্ষুণী কোনো ভিক্ষুকে আক্রোশ কিংবা নিন্দা করতে পারবে না। আক্রোশ শব্দটা আমরা বাংলাতে হিংসা করা, মানে কি বলবো, যে একজনকে তর্জন গর্জন করা বোঝায়। আক্রোশের অ্যাকচুয়াল হচ্ছে ঝগড়া বোঝায়, বা মানে একজনকে বকা টকা যদি বলা হয় সেটা, স্কল্ড করা, বা যদি বলা হয় যে বকা বা তর্ক করা এই ধরনের, বা নিন্দা করা, এই কাজগুলো করতে পারে কোনোভাবেই না, ভুল হোক বা যাই হোক এতে। আর শেষে বলছে যে আজ থেকে আনন্দ, এটা অ্যাকচুয়ালি পালিটা দেয়া হয়েছে বলে, এটা অযতজ্ঞে আনন্দ বলে অদ্য হতে আনন্দ এইভাবে অনুবাদ দেওয়া হয়েছে, তোমরা নিজেদের ভাষায় এটাকে বলতে পারো। বলছে ভিক্ষুদের প্রতি ভিক্ষুণীদের উপদেশ দানের পথ বন্ধ, কিন্তু ভিক্ষুদের প্রতি উপদেশ দানের পথ উন্মুক্ত। এটাকে নিজের ভাষা লিখতে পারবে যে একজন ভিক্ষুণী ভিক্ষুকে উপদেশ দিতে পারবে না, তিনি অভিজ্ঞ হলেও ধর্ম বিষয়ে বা কোনো কিছুতে তিনি উপদেশ দেবেন না, কিন্তু ভিক্ষুরা ভিক্ষুণীদের উপদেশ প্রদান করতে পারে। সেখানেও কিছু নিয়ম আছে, আমার এক্সাক্ট মনে পড়ছে না কি, এটা পদশধম্ম শিক্ষাপদ বলে এরকম একটা আছে, মানে রেস্ট্রিকশন আছে। মানে কোনো ভিক্ষু যদি কোনো ভিক্ষুণীর সামনে উপস্থিত হয়, সেখানে কিছু নিয়ম পালন করতে হবে। যে কোনো জায়গায় যখন ইচ্ছে গিয়ে উপদেশ দিতে শুরু করলাম, সেটা হবে না। আচ্ছা, এই হলো। তো এখানে 8খানা নিয়ম আছে, এগুলো একেবারে তোমরা নিজেদের ভাষায় লিখবে। এটা ওই পালিটা দেয়া হয়েছে বলে এখানে ভাষাটাকে একদম পালিটার অনুবাদের মতন রাখা হয়েছে।
আর পালিটা তোমরা পড়বে না, মানে এটা পরবর্তীতে ধরো পরেও তো তোমাদের মক টেস্ট ইত্যাদি নেওয়া হবে, মানে পালি পোর্শনের ক্লাসটা শুরু হলে তারপর এই জায়গাগুলো দেখবো, মানে গ্রামারটা আমার ভালো করে শিখলে তবে, নাহলে এখানে না বুঝে মুখস্থ করবে, মনেও থাকবে না আর সময়টাও নষ্ট হবে। আর পালিটা না দিলেও চলে। আচ্ছা, এরপরে আনন্দের কাছ থেকে উক্ত অষ্টগুরুধর্মের কথা শুনে মহাপ্রজাপতি গৌতমী সেটা করে, মানে সম্মত হন, তখন তার প্রব্রজা হয়। এখানে দেখো বুদ্ধ শাসন বলা হচ্ছে, শাসন শব্দটা অনেক জায়গায় পাবে। শাসন ইকুইভ্যালেন্ট টু বৌদ্ধ ধর্মকে বৌদ্ধ শাসন বলা হয়, মানে বলা যায় যে বৌদ্ধ যে সংগঠন তার এই হচ্ছে ওই বৌদ্ধ শাসন বলা হচ্ছে, সেখানে তার প্রপোজা হয়। অতঃপর রাহুল মাতা, রাহুল মাতা মানে হচ্ছে রাহুলের মাতা। রাহুল মাতা কে বলো দেখি, কে হতে পারে? রাহুলের মা মানে কে? হ্যাঁ না, রাহুলটা কে? বুদ্ধের সন্তানের নাম রাহুল ছিল না? মহামায়ার মানে দিদা, তো রাহুল মানে মানে বুদ্ধের সন্তান, তো তার মা হচ্ছেন যশোধরা, মানে বুদ্ধের স্ত্রী। বুদ্ধের স্ত্রী না বলে ওটা মানে সিদ্ধার্থের স্ত্রী বললে ভালো। তো যাই হোক, তো অভিরূপ নন্দা, তিস্যা, মিত্রা, এরা সবাই হচ্ছে শাক্যরমণ। এরা সবাই হন, মানে এদের মধ্যে কেউ তো শাক্য বংশীয় কন্যা, কেউ কেউ আবার হয়তো সন্ন্যাসিনী। এই সন্ন্যাসিনী না, মানে বউ যাকে বলে, মানে শাক্য বংশীয় কুলবধূ, তারা প্রপোজা গ্রহণ করেন এবং তাদের 500 সংখ্যায় ছিল। তো কালক্রমে ভিক্ষুণী সংঘেরও এরকম প্রাতিমোক্ষ ইত্যাদি মানে এক্সট্রা নিয়মগুলো তৈরি হয়। আচ্ছা, ভিক্ষুণী প্রাতিমোক্ষ সম্পর্কে সম্ভবত আমি তোমাদের বলেছিলাম, তাও এগেন একবার বলছি। আচ্ছা, প্রাতিমোক্ষের ইউনিটগুলো কারোর নামগুলো মনে আছে, নাম বা সংখ্যাগুলো? তাহলে সে বলতে পারো, আমি লিখবো এখানে। মেনলি ভিক্ষু প্রাতিমোক্ষের দেবাশিস বলতে পারবে? পারাজিকা কথা ভিক্ষু সংঘের পারাজিকা কটা ভুলে গিয়েছো? পারাজিকা ঠিক আছে, আমি বলছি যখন ভিক্ষুণী সংঘের হবে, ভিক্ষুণী প্রাতিমোক্ষের এখানে হচ্ছে 4টে, এখানে 4 + 4 8টা সংজ্ঞাদিশেষ, 17টা। তো এখানে হচ্ছে 17 + 4, এই সরি 13টা, 13 + 4 হচ্ছে 17। অনিয়ত 2টো, এখানে অনিয়তটা নেই। এখানে নিঃস্বজ্ঞীয় আমরা লিখছিলাম, নিঃস্বজ্ঞীয় পাচিত্তীয় 30টা, এখানেও 30টা। পাটিদেশন পাচিত্তীয় যেটা আছে এটা হচ্ছে 92টা, এটা এক্স্যাক্ট আমার নাম্বারটা মনে পড়ছে না, মোস্ট প্রবাবলি 112 বা সামথিং, 127। এক্সট্রা কতগুলো হচ্ছে তাহলে এখান থেকে? 2, 5, 35। শেখীয় হচ্ছে 75, এখানেও হচ্ছে 75। আচ্ছা, এখান থেকে প্রাতিদেশীয় একটা বাদ গেল, প্রাতিদেশনীয় এখানে 4টে, এখানে হচ্ছে 4 + 4 = 8। আর অধিকরণ যে সামর্থ্য সেটা এখানেও 7টা, এখানেও 7টা। তাহলে এর নাম্বারিংটা খুব একটা জটিল হলো না। এখানে 4টে, 4 + 4 8টা, ওখানে 13টা, 13 + 4 17টা,
তো এটা দুটো, এটা নেই, এটা 30টা, এটাও 30টা, এখানে 92 প্লাস এটা 35 হচ্ছে, প্রাতিরেশন এখানে 4টে, এখানে 4 4-এ 8টা, 75টা 75 রইল, 7টা 7 রইল। এইভাবে মনে রাখবে, তাহলে সুবিধা হবে। প্রাতিমক্ষ বসবে হলো ভিক্ষুণী প্রাতিমক্ষ। আচ্ছা, অবশ্য ভগবান বুদ্ধ মহাপ্রজাপতি গৌতমীর প্রব্রজার পর বলেন যে নারীরা সঙ্গে প্রবেশ না করলেও সদ্ধর্ম বা ব্রহ্মচর্য সহস্র বছর স্থায়ী হতো। আচ্ছা, এইটা বলার আগে এখানে একটা জিনিস যেটা এখানে অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে এই যে প্রাতিমক্ষ যে গঠিত হলো, এটাও তো একদিনে হয়নি। এটার কিছুটা রেফারেন্স তোমরা পাবে, এটা ইংরাজি বইতে আছে, নাম হচ্ছে আর্লি মনাস্টিক বুদ্ধিজম। এর ভলিউম 1 যেটা আছে, আই থিঙ্ক তোমাদের যে বলেছিলাম টেলিগ্রামে পিডিএফ দেওয়া আছে, ওইখানে পাবে, নাহলে আমি পাঠিয়ে দেবো। এটা এখন পড়ার দরকার নেই, আমি তোমাদের বলেছিলাম যে পরবর্তীতে যখন প্র্যাকটিস করবে তখন কিছু অ্যাড করলে অ্যাড করতে পারো। আপাতত নোট করে রাখবে, এই বইটা দেখতে হবে। এর একটা চ্যাপ্টারে মানে ভিক্ষু সংঘ কীভাবে, ভিক্ষুণী সংঘ কীভাবে ফরমেশন হলো এবং ভিক্ষুণী সংঘের নিয়ম কানুনগুলো কীভাবে গড়ে উঠছে তার ওপর খুব সুন্দর লেখা আছে, ছোটো করে, খুব বেশি না। ওই জায়গাটা এখানে অ্যাড করা যায়। অ্যাকচুয়ালি এইটা আমি যখন পড়াশোনা করেছি তখন তো বইটা আমি পাইনি, মানে এমএ পড়ার পরে আমি বইটা পেয়েছি, তখন আমি দেখেছি যে আচ্ছা এই বিষয়ে এখানে কিছুটা ইনফরমেশান আছে। তো এটা লিখে রাখবে নোট করে, যে আর্লি মনাস্টিক বুদ্ধিজম ভলিউম 1, সেখানের একটা চ্যাপ্টারে, এক্স্যাক্ট চ্যাপ্টারটা মনে পড়ছে না, সেখানে ওই কীভাবে মানে সংঘ গঠন, মানে সংঘের ডেভেলপমেন্ট যদি বলা হয়, প্রতিষ্ঠা তো হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, সবাই যোগদান করলো, কিন্তু তাদের যে নিয়ম কানুনগুলো কীভাবে তৈরি হচ্ছে সেটা ওখানে দেয়া আছে। আমি কিছু জায়গায় রেফার করে দেবো, কিন্তু এখন কেউ দেখতে যাবে না, পরবর্তীতে দেখবে। এটা তোমাদের সুবিধা মতন জায়গায় নোট করে রাখবে। যেখানে বুদ্ধ কি বলছেন, যে যদি নারীরা সঙ্গে প্রবর্তন না করতো তাহলে সদ্ধর্ম বা ব্রহ্মচর্য 1000 বছর স্থায়ী হতো, কিন্তু তারা যেহেতু করেছে, তো সংঘের বা মানে ব্রহ্মচর্যের আয়ু 500 বছর কমে যাবে। এবং এক্স্যাক্টলি 500 বছর পরে, মানে প্রথম খ্রিস্টাব্দ, যেটা কনিষ্কের সময়কাল, তখনই গিয়ে মহাযান বৌদ্ধ ধর্ম, তন্ত্রযান মানে বজ্রযান ইত্যাদির প্রাদুর্ভাব হলো, এবং সেখান থেকে যে বিভিন্ন ধরনের কদাচার ইত্যাদি বৌদ্ধ সঙ্গে প্রবেশ করলো। তো এবং তারপরে এখানে পালিতেই এগুলো ছিল কথাগুলো, যে জলাশয়ের জল যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে তার জন্য যেমন চারিদিকে বাঁধ দেওয়া হয়, সেই জন্য তিনি ভিক্ষুণীদের উদ্দেশ্যে 8খানি গুরুধর্মের নিয়ম দিয়েছেন, যাতে যতটা সম্ভব যে এগুলোকে নিয়ন্ত্রণে রাখা যায়, বিকার ইত্যাদিগুলোকে, যে তার বিধান সম্পর্কেই আদেশ ছিল অনমনীয়। তাই পরে মহাপ্রজাপতি গৌতমী বয়োজ্যেষ্ঠ ভিক্ষুণীকে কনিষ্ঠ ভিক্ষুর সম্মান প্রদানের রীতি প্রবর্তনের অনুরোধ করলে, মানে যেটা প্রথমটা আছে, যে ভিক্ষুণী বয়স্ক হলেও তিনি ভিক্ষুকে সম্মান দেখাবেন, মানে ভিক্ষুকেই জ্যেষ্ঠ বলে মনে করবেন, সেটা উনি বলেছিলেন ক্যান্সেল করতে, কিন্তু সেটা বুদ্ধ প্রত্যাখ্যান করেন। তো এইভাবে ভিক্ষুণী সঙ্গে গঠিত হলেও ভিক্ষু আনন্দ সেটার প্রতি একটি সক্রিয় ভূমিকা রাখেন। এখানে আরেকটি বিষয় তোমরা অ্যাড করলে অ্যাড করতে পারো, যদিও সেটার জন্য পড়াশোনা করতে হবে, সেটা হচ্ছে যে কেন বুদ্ধ এরকম কঠোর নিয়মগুলো পালন করলেন, মানে প্রবর্তন করলেন, সেগুলো সম্পর্কে কিছু মন্তব্য দিতে পারলে ভালো হয়। যদি এটা এখনের জন্য প্রয়োজন নেই, এখন তোমাদের যেটুকু নোট আছে সেটাই লেখো। আর এটা মোটামুটি হলো কমপ্লিট। এর পরের দিনে কাউন্সিলগুলো নিয়ে, মানে বৌদ্ধ সংগীতি নিয়ে ক্লাস হবে, খুব ভীষণ রকম ইম্পর্টেন্ট, চেষ্টা করবে ক্লাসে অ্যাটেন্ড থাকার। আর এখান থেকে কোনো প্রশ্ন আছে এই বিষয় রিলেটেড বা নোট রিলেটেড?
আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। পরের নোট আমি পরের যে মানে ক্লাসের ইমিডিয়েট আমি দিয়ে দিচ্ছি।